নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গত শতাব্দীতে বা বিংশ শতাব্দীর প্রথম ভাগে একটি ঘটনা ঘটেছিল। এক পেত্নী মানুষের বউ হয়েছিল। আজ সেই গল্পটা বলবো। এটা একটা সত্য ঘটনা। এখন এখানে বলবো যে কিভাবে সেটা হয়েছিল। বিংশ শতাব্দীর প্রথম ভাগে ভারতে ইংরেজ শাসন চলছে। ইংরেজ এদেশে আধুনিক শিক্ষা প্রবর্তন করে। আজকে যত স্কুল কলেজ দেখা যায় এগুলো ইংরেজের যে তৈরি করা ব্যবস্থা, ইংরেজের যে এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা, সেইটা মেনে তৈরি হয় এগুলো। আমাদের প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা এইরকম ছিল না। সেই শিক্ষা ব্যবস্থা ছিল এরকম, হিন্দুর ক্ষেত্রে হলে প্রাইমারি শিক্ষা হচ্ছে পাঠশালা বা চতুষ্পাঠী, উচ্চশিক্ষা হচ্ছে টোলেতে, অর্থাৎ প্রাইমারির জন্য চতুষ্পাঠী, উচ্চশিক্ষার জন্য টোল। মুসলমানের ক্ষেত্রে প্রাইমারি হচ্ছে মক্তব আর উচ্চশিক্ষা হচ্ছে মাদ্রাসা। তো এই হচ্ছে সেকালের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা, সেটার কাঠামোটা এইরকম। আধুনিক শিক্ষার সঙ্গে তার আরো বড় বড় তফাৎ ছিল কতগুলো। আজকে স্কুলে একটা সিস্টেম আছে, একটা ব্যবস্থা, যেখানে বেশ কিছু মাস্টারমশাই আছে বা শিক্ষক আছে, এক একটা করে পিরিয়ড, এক একটা সাবজেক্টের জন্য একটা করে পিরিয়ড ভাগ আছে। স্কুলে ঢুকতে হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তারপরে ঢুকলে স্কুলে ঢোকাটা বাতিল বলে গণ্য হয়। স্কুল ছুটি হয় একটা সময়, যেমন 11টা থেকে স্কুল স্টার্ট হয়, এবং স্কুল এক একটা পিরিয়ডের ক্ষেত্রে এক এক রকম ভাবে স্কুলটা শেষ হয়। তো এই হচ্ছে স্কুলে, এবং স্কুলের ভর্তি হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে, বছরের যে কোনো সময় ভর্তি হওয়া যায়নি। এই হচ্ছে স্কুল ব্যবস্থা, ব্রিটিশের তৈরি করা ব্যবস্থা, যেটা ব্যবস্থা যেমন ছিল সেটা, যেটা আজও হয় চলে। প্রাচীন এই টোল ব্যবস্থায় হতো কি, যে টোল যে চলছে সেই টোলের যিনি শিক্ষক তার ইচ্ছা অনুসারে টোলটা চলতো। অর্থাৎ টোলটা যদি কোনোদিন সকালবেলা 6টায় শুরু হয়, 6টা থেকেই শুরু হবে প্রত্যেকদিন, কিন্তু তিনি চাইলে টোলটাকে বিকালেও নিয়ে যেতে পারেন, টোলটা দুপুরবেলাও হতে পারে, এবং টোলটা চলবে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, এর বেশি নয়। টোলের ছাত্রছাত্রী বলতে ওই 20-30 জনের মতো ছাত্র ছাত্রীর ব্যাপার সেখানে ছিল না। টোলটা এরকম ভাবে ছাত্ররাই পড়তো। টোলে ভর্তির ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, অর্থাৎ বছরে যে কোনো সময় ভর্তি হওয়া যেত। সাধারণভাবে একটা টোলেতে বছরে 2 থেকে 3 বার 4 বার পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ থাকতো। যে যখন ভর্তি হবে সেই অনুসারে তার পাঠ্যক্রমটা শেষ হবে। তো আজকে যে গল্পটা বলতে যাচ্ছি বা সত্য ঘটনা যেটা বলতে যাচ্ছি, এটা বিহার থেকে শুরু হচ্ছে। বিহারের দারভাঙ্গা জেলায় অনেক টোলের মধ্যে একটি টোল ছিল। সেই টোলে পড়তে আসে সুধীর রঞ্জন বলে বিহারেরই আরেকটি জেলার একটি ছেলে। যে টোলের কথা বলছি সেই টোলটিতে যেসব ছেলেপুলে পড়তো তারা সব স্থানীয় ছেলে। এই সুধীর রঞ্জন হচ্ছে দূরবর্তী এলাকার ছেলে, যার সঙ্গে বাড়ির যোগাযোগ, মানে টোলে পড়ে বাড়ি ফিরে যাওয়া সম্ভব না একদিনে। তো তার থাকার একটা ব্যবস্থা হয়, স্থানীয় জমিদার বাড়িতেই তার থাকার ব্যবস্থা হয়। জমিদার বাড়ির অনেক ঘর থাকে, সুধীরের জন্যে একটা বিচ্ছিন্ন ঘর, যেটা জমিদার বাড়ির সঙ্গে সরাসরি যুক্ত নয়, এরকম একটা ঘরের ব্যবস্থা হয়। এবং ঘরটি জমিদার সে যতদিন থাকবে ততদিনের জন্য ছেড়ে দিতে রাজি হন। ঘরটি বেশ বড় ঘর, 30 ফুট লম্বা, 30 ফুট চওড়া এইরকম। ঘরের একদিকে একটা আলনা আছে, ঘরের ভেতরে একটা টেবিল আছে, আর একটা বিছানা আছে। এই যে ঘরটি বলছি, ঘরের একটা দরজা আছে, দরজা আছে পূর্ব দিকে, এবং দরজার সামনে একটা দৌড়ও আছে, ছোটখাটো সরু মতো একটা দৌড় আছে, এবং এই পূর্ব দিকে একটা জানলা আছে, এবং দক্ষিণেও একখানা জানলা আছে ঘরটার। এইরকম একটা ঘরটা প্রচুর আলো হাওয়া খেলে।
সুধীরের এরকম একটা ঘরে থাকার ব্যবস্থা হলো। তার খাওয়া দাওয়ার ব্যবস্থা জমিদার করে দিলেন, বলে দিলেন যে এখানে যেসব কর্মচারীরা আছে তারা যেখানে খায় সুধীর চাইলে সেখানে খাওয়া দাওয়া করতে পারে। আর থাকা খাওয়া তো ফ্রি, জমিদারের আন্ডারে আছে, এখানে কোনো আর অন্য কিছু নয়, বাসা ভাড়াও দিতে হবে এমন কিছু নয়। তো শুধুই পড়াশোনাটা করবে, মাঝে মাঝে জমিদার ডেকে পাঠালে তাকে যেতে হবে। এইরকম সব কথাগুলো হলো যে শুধু এখানে এইরকম ভাবে থাকবে, পড়াশোনা করবে। তো সুধীর টোলেতে পড়াশোনা করা শুরু করলো। টোলের যে সিলেবাস, যা পড়ানো হবে, সেকালের টোল ব্যবস্থাতে সিলেবাস বলতে হতো কি, এক একটা টোলেতে এক এক জিনিস পড়ানো হতো। সব টোলে একই রকম জিনিস পড়ানো হবে এমন নয়। কোনো টোলে যদি ন্যায় দর্শন পড়ানো হয়, অন্য কোনো টোলেতে যোগ দর্শন, আর একটা টোলেতে সাংখ্য দর্শন, এইরকম ভাবে পড়ানো হতো। কোথাও কোনো টোলেতে পুরোপুরি বেদ পাঠ করানো হতো, সেখান থেকে তাদের ডিগ্রি প্রদান করা হতো, এইরকম পুরো জিনিসটা। আধুনিক কালে আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু এরকম নয়। এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় ক্লাস 7 মানে সব স্কুলে 7টা একই রকম, ক্লাস 11 মানে সব স্কুলে 11টা একই রকম। কিন্তু প্রাচীন ব্যবস্থাটা এমন নয়। টোলের শিক্ষায় কোনো জায়গায় এক জায়গায় যদি সাংখ্য দর্শন পড়ানো হয়, অন্য জায়গায় পতঞ্জলির যে দর্শন হয়, যোগ দর্শন, এইসব জিনিস পড়ানো হতো। সুধীর এইরকম টোলেতে ভর্তি হলো এবং টোলের পড়াশোনার সঙ্গে যুক্ত হলো। এই যে ছেলেটি সুধীর রঞ্জন, এ ছিল বিদ্যানুরাগী ছেলে এবং খুব ভালো কথাও বলতে পারত। ব্রিটিশ শাসনে ব্রিটিশের তৈরি শিক্ষা ব্যবস্থা এই বিংশ শতাব্দীর গোড়াতেও খুব একটা গ্রহণযোগ্য হয়নি, বা শিক্ষা ব্যবস্থা খুব যে ছড়িয়ে পড়েছিল এমন নয়। তখনও প্রাচীন জিনিসগুলো বর্তমান ছিল, এই টোল হচ্ছে তার মধ্যে অন্যতম। এইরকম টোল বিভিন্ন জায়গায় চলতো, টোল ব্যবস্থাটা ছিল, আধুনিক শিক্ষাও রইল, টোলও রইল। এই টোলে যারা পড়তো এরা বেশিরভাগই হচ্ছে বাউন্ড কায়েতের ছেলে, অন্য সম্প্রদায় খুব একটা পাওয়া যেত না। শিক্ষক যারা হতো তারাও বাউনই হতো, তাই হচ্ছে ব্যাপার। তো সুধীর পড়াশোনার সঙ্গে যুক্ত হলো। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, এরকম ভাবে 20-25 দিন যাওয়ার পর সুধীর যখন একটু ধাতস্থ মতো হয়েছে টোলের শিক্ষার সঙ্গে, মানে এই টোলটা তার পছন্দ হচ্ছে, এই টোলে থাকবে, পড়াশোনা সম্পূর্ণ করবে, এইরকমই হতে হতে একদিন বিকালের দিকে, সুধীর যখন ভর্তি হয়েছিল সেটা ছিল নভেম্বর মাস, মানে ঠান্ডা পড়তে শুরু করেছে। 20-25 দিন কেটে যাওয়া মানে বেশ ভালো রকম ঠান্ডা এবার পড়ছে। সুধীর একটা চাদর গায়ে দিয়ে বসে থাকে ঘরেতে, সন্ধ্যের সময় দেখতে পায় সে যেখানে যে বিছানা যে বিছানা থেকে বাইরেটা দেখা যায়, যে গেট দরজা, যেটা দরজার সামনে দৌড়, সেখানে কেউ থাকলে দেখা যায়। সুধীর দেখতে পায় গেটের বাইরে, মানে দরজার বাইরে একজন শাড়ি পরা মহিলা ঘোরাঘুরি করছে। সে কিন্তু সুধীরের ঘরের দিকে দেখছে না, সেখানে ঘুরছে। এবার সেকালের সমাজ ব্যবস্থা অনুসারে একটা অচেনা ছেলের কাছে একটা অচেনা মেয়ে এরকম ভাবে আসতে পারেনি কখনো। ঘোরাঘুরির একটা কারণ দেখো, সুধীর এগিয়ে যায়, এগিয়ে গিয়ে সেই মহিলাকে জিজ্ঞাসা করতে যায় যে সে কেন এখানে ঘুরছে বা কি ব্যাপার। কিন্তু বাইরে বেরোতেই সে আর কাউকে দেখতে পায়নি, অর্থাৎ কেউ নেই, মহিলা টহিলা কিচ্ছু নেই। সে আবার ফিরে ঘরে আসে, কিছুক্ষণ পরে আবার দেখতে পায় কেউ একজন শাড়ি পরা মহিলাই বাইরেটা দাঁড়িয়ে আছে। তো এরকম 3-4 দিন হওয়ার পর একদিন রাত্রে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই যে সুধীর রঞ্জন, এই ছেলেটি জানলা দরজা এগুলো খুলে রেখে শুতো। সেকালে অনেক লোকই এটা করতো, দরজা জানলা খুলে রেখে শোয়া। এগুলো ভালো যেমন তেমনি খারাপও বটে। ভালোটা হচ্ছে এই যে খোলামেলা হলো জিনিসটা, আর খারাপটা হচ্ছে
কোনো বন্য জন্তু বা কোনো কিছু ঘরের মধ্যে ঢুকে পড়তে পারে, তো খুলে সে শুতো। সেদিনও সে দরজা খুলেই শুয়েছিল। রাত্রে যখন তার ঘুম ভাঙলো তখন সে দেখতে পেল, রাত 2টো নাগাদ তার ঘুম ভাঙলো হঠাৎ করেই। ঘুম ভাঙতে সে দেখতে পেল তার বিছানার পাশে সেই যে মহিলা যাকে সে দেখেছিল কদিন আগে, যাকে এই কদিন দেখতে পাচ্ছে ওই সন্ধ্যের সময় করে বাইরেটা ঘুরছে, সে তার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। সুধীর কে কে বলে জিজ্ঞাসা করলে সে সরে যাওয়ার পরিবর্তে বিছানায় এসে বসে, বিছানায় পা ঝুলিয়ে বসে। সুধীর তাকে আবার জিজ্ঞাসা করে, কে কে গা তুমি, যাও এখান থেকে। সে যায়নি, সরেনি, সে বসে থাকে। সুধীর তখন তাকে ঠেলা দেয় হাত দিয়ে, বলে যাও এখান থেকে। তখন মহিলা সেখান থেকে চলে যেতে শুরু করে। সুধীর তার পেছন পেছন গিয়ে দরজায় খিল দেয়। অর্থাৎ এতদিন সুধীর দরজা খুলে রেখে শুচ্ছিল, এই দিন একটা মহিলা বিছানায় এসে বসতে তাকে তাড়িয়ে দিয়ে দরজায় খিল দিল, দিয়ে যথারীতি যেমন ছিল তেমন করে আবার সে চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ে। সকালবেলা যখন তার ঘুম ভাঙলো তখন সে একটা ঘটনা দেখে তার চোখ হয়ে যায়, অর্থাৎ তার চক্ষু চড়ক গাছ। সে দেখে পূর্ব দিকের জানলা দিয়ে সূর্যের আলো ঢুকেছে ঘরেতে। ঘরে যা কিছু যেমন ছিল গত রাতে বা আগের দিন তেমনই রয়েছে। দরজায় সে খিল দিয়েছিল, সে খিল দেওয়াই আছে, কিন্তু সেই যে মহিলা যাকে সে বার করে দিয়ে খিলটা দিয়েছিল সে ভেতরে চলে এসেছে। অর্থাৎ সে খিল দেওয়া আছে ঘরের দরজায়, কিন্তু সে টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, টেবিলটার কাছে দাঁড়িয়ে আছে এবং সে তাকিয়ে আছে সুধীরের দিকে, আর সুধীরের বিছানার দিকে। সুধীর এইটা দেখে তার গা দিয়ে দরদর করে ঘাম ঝরতে শুরু করে। মানে ঠান্ডার কাল, ঠান্ডা লাগছে, কিন্তু তারপরও তার গায়ে ঘাম দেখা দেয়। সে গায়ের চাদরটা মুখের উপর টেনে নেয় আর টেনে শুয়ে থাকে। সে বুঝতে পারে সেই যে মহিলা যে দাঁড়িয়ে ছিল তার দিকে দেখছে। সে পা পা ফেলে ফেলে তার দিকে এগিয়ে আসছে, তার বিছানার দিকে, পায়ের শব্দ পায়। সে বুঝতে পারে যে সেই মহিলা আবার এসে বিছানায় বসলো পা ঝুলিয়ে। সুধীর শুনতে পায় সে বলছে, আমি বেশ কিছুদিন ধরে তোমাকে দেখছি, তোমাকে দেখে জানো তো আমার ভালো লেগে গেছে। আমি তোমার কথা শুনে তোমার প্রতি আকৃষ্ট হয়েছি, আমি তোমার কাছে থাকতে চাই, তুমি নেবে আমাকে? সুধীর চুপ করে থাকে, সুধীর বুঝতে পারেনি কি বলবে, মানুষের গলায় বলছে কথা। কিছুক্ষণ পরে সেই মহিলা আবার বলে, আমি হচ্ছে এই জমিদারের মেয়ে, আজ থেকে 6 মাস আগে আমি মারা যাই। আমি এতটুকু সুখী নয় বা খুশি নয়, আমার কোনো বন্ধু বান্ধব বা কিছু নেই, বেঁচে থাকতেও ছিল নি, মরে গিয়েও নেই। তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি নেবে আমাকে? এই কথাটা, তুমি নেবে আমাকে, এই কথাটা অন্তত সেই মহিলা 2 থেকে 3 বার বলল। হঠাৎ সুধীর লক্ষ্য করে, বুঝতে পারে তার চাদরের উপর তার হাত পড়ল এসে। সুধীর সাহস করে মুখের ঢাকনা সরায়, সরিয়ে সেই মহিলার দিকে দেখে, দেখে সেই মহিলা হাতটা তার চাদরের উপর রেখেছে বটে, মুখটা তার মিনতিপূর্ণ, অর্থাৎ সে করুণ ভাবে তার দিকে তাকিয়ে আছে। মিনতিপূর্ণ ভাবে সে যেন বলছে, তুমি নেবে আমাকে, অর্থাৎ আমাকে, আমার সঙ্গে তুমি থাকবে। সুধীর বুঝে উঠতে পারেনি কি বলবে। মহিলা বলে, তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো, দেখো গায়ে হাত দিয়ে। সুধীর চুপ করে থাকে, বলে দেখো না, দেখো গায়ে হাত দিয়ে দেখো। সুধীর সাহস করে তার হাতে হাত দেয়, মানে হাতটা টিপে দেয়, দেখে মানুষের মতোই। সুধীর বুঝতে পারেনি যে সে কি করে হলো, কিন্তু ওই যে বলছে মারা গেছে 6 মাস আগে। সুধীর উঠে বসে, সাহস করে উঠে বসে।
সে আবার তার গায়ে হাত দেয়, দিয়ে দেখে হ্যাঁ শক্ত লাগছে। সুধীর তাকে বলে এসো আমার কাছে এসো। বলে সেই রমণীকে অর্থাৎ প্রেতাত্মাকে পেতনিকে সে বুকে জড়িয়ে ধরে। পেতনি ঠিক এইটাই যেন চাইছিল। এই যে রমণী এখন সাধারণ রমণী নয়, পেতনি মারা গেছে, মৃত ব্যক্তি, কিন্তু সে দেহ ধারণ করতে পেরেছে এবং দেহ ধারণ করেছে মানুষের মতোই। সাধারণভাবে প্রেতাত্মা দেহ ধারণ করলেও কখনো তাকে স্পর্শ করা যায়নি, কিন্তু এখানে প্রেতাত্মা দেহ ধারণ করেছে এবং তাকে স্পর্শ করা যাচ্ছে। এই যে ঘটনাটি বলছি সত্যি সত্য ঘটনা। সুধীর পেতনিকে জড়িয়ে ধরে, কতক্ষণ জড়িয়ে ধরেছিল তার খেয়াল নেই। হঠাৎ দেখে কেউ কিচ্ছু কোথাও নেই, হঠাৎ তার হাতের মধ্যে থেকে পেতনি পালিয়ে গেছে, সেই মহিলার নেই। তারপরে দেখে তার পাশে দাঁড়িয়ে আছে, বিছানার পাশে দাঁড়িয়ে আছে। বলে তাহলে তুমি আমার সঙ্গে রইলে তাই তো? সুধীর মাথা নাড়ে। তো সেদিন টলে যেতে তার বেশ কিছুটা দেরি হয়ে যায়। তো দেরি হয়েছে তা কি হয়েছে, ধীরে ধীরে সে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। সেখানে পড়াশোনা শেষ করে এসে দেখে পেতনি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। এই পেতনিকে যে সবাই দেখতে পাবে এমন নয়, সুধীর দেখতে পাচ্ছে পেতনি দাঁড়িয়ে আছে। সুধীরের পিছু পিছু পেতনিও আসে, এসে বিছানায় বসে। সে কোথা থেকে সিঁদুর নিয়ে এসেছে এবং সুধীরকে বলছে সিঁদুরটা পরিয়ে দেওয়ার জন্য। সুধীর তার মাথায় সিঁদুরটা ঘষে দেয়, কিন্তু দেখে বিছানায় সিঁদুরটা লেগেছে। তারপরে সেটাও উঠে গেল, কোথা থেকে হাওয়া এলো, সিঁদুর উড়ে চলে গেল। তো পেতনির সঙ্গে সুধীরের সংসার শুরু হলো এক ধরনের। সুধীর পেতনিকে প্রস্তাব দেয় আজ রাতে পেতনিকে তার সঙ্গে রাত কাটাতে হবে, তার সঙ্গে থাকতে হবে। পেতনি রাজি, সেরকমটাই চাইছিল। পেতনি বলে সে তো বিবাহিত বউ, মানে সুধীরের সে বউ এখন। এরপর থেকে সে সুধীর পেতনিকে দেখতে পায় সিঁদুর পরা সাদা পরা একটা মহিলা হিসাবে। হঠাৎ সুধীরই তার মাথায় সিঁদুর পরালো, সুধীরের সে বউ হলো, পেতনি হলো বউ। তো রাতে দুজনে মানে রাতে বিছানাতে সুধীরের পাশে পেতনি শুল। পেতনি কিন্তু কঙ্কালসার দেহ, হ্যাঁ বড় বড় দাঁত, বড় বড় হাত, এরকম নয়, মানুষের মতো বেশ। এটা হলো সুধীরের সঙ্গে সে গল্প করায় মন দিল, মানুষের গলাতেই। বেঁচে থাকতে কি কি তার পছন্দ ছিল, কি সে খেতে পারতো, কি খেতে ভালোবাসতো, এইগুলো সুধীর সঙ্গে সুধীরকে সে জিজ্ঞাসা করে সুধীরের কি কি ভালো লাগে। এরকম ভাবে চলে। সকাল যখন হয় সুধীরের যখন ঘুম ভাঙে, গল্প করতে করতে সুধীর ঘুমিয়ে পড়ে। ঘুম যখন ভাঙে দেখে বিছানা ফাঁকা, কেউ নেই বিছানাতে। কিন্তু একই রকম ভাবে সে দেখতে পায় জানলার কাছে পেতনি দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই পেতনি যাকে সে সিঁদুর পরিয়েছিল সে রয়েছে ওই ঘরের মধ্যেই। সুধীর ঘুম থেকে উঠতেই পেতনি এগিয়ে এসে বলে যে আজকে চলে যাবে তো, তোমার সঙ্গে আমি যাব। সুধীর বলে তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? বলে এমনি যে যাবো দেখতে, আগেও তো যেতুম, তখন তুমি আমাকে চিনতে নে, কিন্তু এখন যাব। সুধীর তাকে বলে না তুমি এখানেই থাকবে, এখানেই থাকবে, ওখানে যাবে, ওখানে আরো 10 জন তোমাকে দেখতে পাবে, হ্যাঁ সে একটা বিশ্রী অবস্থা, তুমি এখানেই থাকবে। পেতনি বউ বাধ্য মেয়ের মতো বলে ঠিক আছে এখানেই আমি থাকবো। সুধীর টলে যায়। এইরকম ভাবে দিন কাটতে শুরু করে। অর্থাৎ সুধীর যে চেয়েছিল, সুধীর ছিল একজন যুবক ছেলে যে পড়াশোনা করতে এসেছিল, কিন্তু সে হলো এখন বিবাহিত, অর্থাৎ তার সঙ্গে পেতনির সম্পর্ক তৈরি হয়েছে, পেতনিকে সে বিয়ে করেছে।
তো শীত আরো বাড়তে শুরু করে। এই বাড়তে বাড়তে হয় কি, পেতনি তো বউ হয়েছে, পেতনিও সুধীরকে খুশি রাখতে চায়। সেই সুধীরকে এইরকম দিনের বেলা জিজ্ঞাসা করে, বলে তোমার কি খেতে ইচ্ছা করে বলো, আমি তোমায় খাওয়াবো। বলে সুধীরের জন্য কোথা থেকে আপেল, কমলা লেবু এইসব নিয়ে আসে। কোনো ম্যাজিক নয়, সত্যি সত্যি আপেল কমলা লেবু। সুধীর সেগুলো খায়। তো সুধীরের সঙ্গে তার বেশ একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। সুধীর ভুলেই যায় হচ্ছে পেতনি। কিন্তু এই প্রেম ভালোবাসা, ভালো মন্দ খাওয়া, এগুলোর মধ্যে একটা ঘটনা ঘটে। সুধীরের পড়াশোনাতে পারে অবস্থা একটু খারাপ হয়। পণ্ডিত মশাই জিজ্ঞাসা করে সুধীরকে যে তুমি তো চতুষ্পাঠী বা পাঠশালা পার করে এসেছো, এরপরে তোমার এইসব শব্দরূপ, ধাতুরূপ, সংস্কৃত এগুলো অসুবিধা হয়। আসলে সুধীরের মাথার মধ্যে তখন পেতনি খেলা করছে, পেতনি কথাই সে ভাবে। তখন সুধীরকে টোলের মাস্টারমশাই কাজ দেন যে তুমি এই ধাতুরূপ, এই শব্দরূপ গুলো মুখস্থ করে আসবে, ভালো করে কালকে ধরবো। সুধীর রাত জেগে আবার পড়াশোনার কথা ভাবে। তো ঘরে একটা আলো ছিল, সেই আলোর তেল একটা সময় শেষ হয়ে যায়। সুধীর বলে এবার কি হবে বউ? বউ বলে চোখের আলো জ্বালবো। সুধীর কিছু বলার আগেই সুধীর দেখতে পায় পেতনির দুটো চোখ গনগনে আঁচের আগুনের মতো লাল হয়ে উঠেছে এবং তা থেকে আলো এসে পড়ছে পুঁথির পাতায়। সুধীর ভয় পেয়ে যেতে পারে, তাই পেতনির দেহটা হয়ে গেছে অদৃশ্য, অর্থাৎ দুটো আলোই জ্বলছে। সুধীর সেই আলোতে মুখস্থ করে যে নর নর নারা, এইরকম ভাবে শব্দরূপ মুখস্থ করতে থাকে পেতনির চোখের আলোয়। খানিক পরে সুধীরের ঘুম পায়। পুঁথিগুলোকে সে ফেলে রেখে বিছানাতে শুয়ে পড়ে। পরদিন সকালে উঠে দেখে পুঁথিগুলো যত্ন করে ওই টেবিলের উপর রাখা আছে এবং পেতনি বিছানাতে বসে আছে। সুধীরকে সে জিজ্ঞাসা করে কালকে তোমার মুখস্থ হলো? বলে হ্যাঁ হয়েছে। তুমি অনেক বড় কাজ করেছো। তুমি যেভাবে চোখের আলো জ্বাললে, তো সুধীরের এই কথায় পেতনি হেসে বলে যে এ তো যে কোনো লোক দেখলে, মানুষ দেখলে ভয় পেয়ে যাবে, তুমিও ভয় পেয়ে যেতে। তুমি যদি না ভয় পাও, তুমি তো আমার স্বামী হও, তোমাকে আমি ভয় দেখাতে পারি? তাই আমার দেহটাকে আমি অদৃশ্য করে দিয়েছিলাম, শুধু আলোটাই তুমি দেখতে পেয়েছো। সুধীর খুশি হয় শুনে। এইরকম ভাবে দিন কাটে। একদিন এই পেতনি কোথা থেকে লুডো নিয়ে আসে। লুডোর যে গুটি, লুডোর যে কার্ডবোর্ড, সেগুলো নিয়ে আসে এবং সুধীরের সঙ্গে সে বসে লুডো খেলে। তাই এরকম ভাবে চলতে থাকে। শীত পার হয়ে আসে গ্রীষ্ম। গ্রীষ্মের দিনে এই পেতনি কোথা থেকে দুধ নিয়ে আসে সুধীরের জন্য। এনে বলে তোমাকে আজকে আমি দই করে খাওয়াবো, কালকে খাওয়াবো দই। সুধীর বলে কোথা থেকে আনলে তুমি দুধ? বলে যেখান থেকেই আনি, আমি দই বসাবো, তুমি খাবে। সুধীর দই খায়। তো জমিদার বাড়িতে একদিন সুধীরের নিমন্ত্রণ পড়ে। সেখানে বাউন মাছ মাংস ডিম এইসব খেত উনি। তো সুধীরের নিমন্ত্রণ পড়ে, জমিদারও তো বাউন, একই জিনিস। তো সেখানে নিমন্ত্রণ পড়ে তার। সুধীরকে তারা ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দেয়। সুধীর খেতে থাকে। জমিদার গিন্নি বলে যে বাবা, আমার মেয়েটা তো অনেকদিন হলো মরে গেছে, আর 6-7 মাস হলো মেয়েটা মরে গেছে, খুব ভালো মেয়ে ছিল আমাদের। তো সুধীর বলতে পারেনি যে সেই মেয়েটি এখন মরে যাওয়ার পর তার বউ হয়েছে।
তো এইরকম ভাবে দিন কাটে। রাত্রেবেলা অনেকেই বেরোয় বাইরে। রাতের বেলা ভয় লাগে মানুষের, সাপখোপের ভয় আছে, ভূতেরও ভয় আছে। কিন্তু সুধীরের ভূতের ভয় কেটে যায়, বা সুধীরের ভূতের ভয়েতে ভূতই অংশ নেয়, অর্থাৎ পেতনি সুধীরকে নিয়ে বাইরে বেরোয়। তা বলে তুমি আমার হাতটা ধরো, চলো বাইরে চলো। তো এইভাবে দিন কাটতে থাকে। একদিন এই সুধীরের পেতনি বউ বলে, বিকালবেলা বলে চলো তো ওই দিকটায় গিয়ে বসবো আমরা, তোমার সঙ্গে আমি আকাশ দেখবো। সুধীর পেতনিকে নিয়ে একটা জঙ্গলের ওপরে টিলা, সেখানে গিয়ে বসে। পেতনি সুধীরের কাঁধে মাথা রেখে বলে, ওই দেখো কি সুন্দর নীল আকাশ, জানো তো তোমার সঙ্গে থাকতে থাকতে বা তোমাকে বিয়ে করে আমি ধন্য। আমি কোনোদিন ভাবিনি যে মৃত্যুর পর আমি এরকম ভাবে সংসার পাবো, আমার সংসার হবে। আমি কত সুখী জানো। এরকম ভাবে পেতনি বলতে থাকে। সুধীরও কথা বলে, এক এক করে অনেক কথা বলে সুধীর। এরপর ফিরে আসে। এক রাত্রে সুধীরের শখ হয় যে জমিদার বাড়ির যে ছাদ আছে সেই ছাদটা সে দেখবে, কিন্তু জমিদারকে সে বলতে পারেনি। বললে এটা মানে একটা বাড়াবাড়ি রকমের ইচ্ছা হয়ে যায়। সে এসেছে পড়তে, জমিদার বাড়ির উপরে ছাদ দেখা, জমিদার বাড়ির ভেতরে কি আছে এগুলো দেখতে যাওয়াটা শোভনীয় নয় তার জন্য। কিন্তু সে তার মনের ইচ্ছা তার বউয়ের কাছে প্রকাশ করে, অর্থাৎ পেতনি বউকে সে বলে, তাহলে জানো তো আমার খুব ইচ্ছা করে তোমাদের জমিদার বাড়ির যে ছাদটা আছে আমি ওইটা দেখবো। পেতনি বলে, তুমি যাবে সেখানে দেখতে, আমি তোমাকে নিয়ে যাবো, তবে দিনের বেলা না, রাত্রেবেলা নিয়ে যাবো। তো যেদিন কথা হলো সেদিন রাত্রে পেতনি বলে, আমার সঙ্গে এসো তুমি। বলে বাড়ির বাইরে, ঘরের বাইরে দোরটায় আসে, দোর থেকে নিচে নামে। নামার পর পেতনি বলে, তুমি আমাকে জড়িয়ে ধরো শক্ত করে, শক্ত করে ধরবে। সুধীর তার বউকে জড়িয়ে ধরে শক্ত করে। শূন্য পথে পেতনি সুধীরকে নিয়ে জমিদার বাবুর ছাদে ওঠে, মানে আকাশ পথে উড়তে উড়তে হঠাৎ করেই স্যাঁক করে গিয়ে সেই জমিদারের ছাদে নামে। ফলে দেখো এবারে ছাদটা দেখে নাও ভালো করে, এসো একটা দিকে আমরা বসি। বলে দুজনে কিছুক্ষণ সেই ছাদে বসে, তারপরে আবার একই রকম ভাবে সে তার ঘরে ফিরে আসে। তো এইরকম ভাবে দিনগুলো কাটতে থাকে। সুধীর পড়াশোনা করে। একদিন পড়াশোনাও শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর এবার তো সুধীরের চলে যেতে হবে। পেতনি বউ বলে যে এবার তো তুমি চলে যাবে, তো আমাকে কি করবে, আমিও তো তোমার সঙ্গে যাব। সুধীর বলে, হ্যাঁ তুমিও আমার সঙ্গেই যাবে। সুধীর বলে, এখনো আমার টোলের পড়াশোনা শেষ হয়নি, এখনো আমাকে আর একটা টোলে গিয়ে ভর্তি হতে হবে। আমি চিত্রধর মিশ্র বলে একজন পণ্ডিত আছে, তার টোলে ভর্তি হবো। বলে পেতনি বলে, আমিও সেখানে যাব। তো যাও আর কি, সে তো অদৃশ্য হয়ে যাবে, আর সুধীর যাবে গাড়িতে বা পায়ে হেঁটে। তো সেইখানে গিয়ে সুধীর একটা কাজ করে বসে। সেখানে গিয়ে পণ্ডিত চিত্রধরকে বলে তার একটা থাকার ব্যবস্থা করতে করে দিতে হবে। এখন সেখানে এই যে জায়গা যেখানে এখানেও যে ছেলেগুলো পড়তো তাদের একটা বাড়িতে একজনের বাড়িতে এই সুধীর রঞ্জনের থাকার ব্যবস্থা হলো। কিন্তু সুধীরের সেই থাকার ব্যবস্থা পছন্দ না। সে বায়না ধরে চিত্রধর মিশ্রের কাছে তার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দিতে হবে, যেখানে সে একা থাকবে। চিত্রধর অনেকটা অবাক হয়,
বলে, কেন, তোমার কি ব্যাপার আছে? তোমাকে যে ব্যবস্থা করেছি এটাই তো অনেক, আবার একা থাকবে কেন তুমি? সুধীর বলতে পারেনি যে কেন একা থাকবে, আসলে পেতনিকে নিয়ে তো থাকবে, তাই। তো সুধীরের কথায় চিত্রধর মিশ্র একটা ঘরেরও ব্যবস্থা করে দেন, কিন্তু লোক মারফত সে খবর নেওয়া শুরু করে যে ও কেন একা থাকতে চায়, একটু দেখো তোমরা। তারাই খবর নিয়ে যায় যে ঘরের মধ্যে কার সঙ্গে যেন সুধীর কথা বলে। ধীরে ধীরে পরিষ্কার হলো জিনিসটা যে সুধীরের সঙ্গে একটা পেতনির সম্পর্ক আছে। এই যে পেতনির সঙ্গে সম্পর্ক আছে, পেতনি কিন্তু সুধীরকে শুধু ভালো মন্দ খাইয়েছে এমন না। মানুষের জীবনে আজ যেসব আকাঙ্ক্ষাগুলো হয়, রক্ত মাংস এক হওয়া, সেগুলোও পেতনির মাধ্যমে সম্ভব হয়েছে। অর্থাৎ পেতনি দেহ ধারণ করে সুধীরকে খুশি করে দিয়েছে সব দিক দিয়ে। আজ এবারে ব্যাখ্যা দিতে হবে সুধীরকে যে সে কার সঙ্গে থাকে, কেন একা থাকে। তো সুধীর চুপ করে থাকে, আর পেতনিকে দেখতে পায় দূর থেকে, পেতনি ইশারা করছে সুধীরকে, এসব নিয়ে বলতে বারণ করছে। তো পণ্ডিত এই চিত্রধর মিশ্র তার বাবা মার কাছে খবর পাঠায়, অর্থাৎ সুধীরের বাবা মার কাছে খবর যায় যে তাদের ছেলে এরকম একটা পেতনির সঙ্গে সম্পর্কে যুক্ত। তো পড়াশোনা বন্ধ হলো, সুধীর রঞ্জনকে তার বাবা মা ফিরিয়ে নিয়ে গেল তার বাড়িতে, এবং ঠিক হলো সুধীরের বিয়ে দেবে তারা। এই যে খবরগুলো আসছে পেতনির সঙ্গে সম্পর্ক, সুধীরকে জিজ্ঞাসা করে, কিন্তু ওই যে পেতনি বারণ করেছে এগুলো নিয়ে বলতে, সুধীর বলে এরকম কিছু নেই, এবং বলে বাম্মাকে যে আমি একবার দূরে যাবো একদিনের জন্য, আবার ফিরেও আসবো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। সেরকম ভাবে সুধীর বেরিয়ে পড়ে, একটা নির্জন জায়গায় যায়, এবং এই যে পেতনি সেখানে উপস্থিত হয়। সুধীর পেতনিকে বলে যে এই দেখো, তোমার সঙ্গে আমি এতদিন সম্পর্কে ছিলাম, তুমি আমার বউ, সবই সত্যি, কিন্তু তোমার সঙ্গে থাকলেও তো আমার বাচ্চা কাচ্চা কিছু হবে না, অর্থাৎ তুমি কি সন্তান দিতে পারবে? পারবে না তো। এই পেতনি করুণ ভাবে তাকিয়ে থাকে, বলে ওই কারণেই আমাকে তুমি বিয়ে করতে দাও, অর্থাৎ আমি বিয়ে করবো। তো এটা বলার পর পেতনি বলে, ঠিক আছে তুমি বিয়ে করবে, কিন্তু আমাকে তুমি ভুলে যেও নি, জানো, যখন দরকার হবে তুমি আমাকে ডাকবে। তো সুধীর তারপর বাড়িতে ফিরে আসে, কিন্তু এর মধ্যে আর একটা ঘটনা ঘটে। সেকালটা ছিল এমন, রাস্তাঘাটে ইংরেজ মহিলা দেখতে পাওয়া যেত, ইংরেজ শাসন, ইংরেজ মহিলা দেখতে পাওয়া। সুধীরের একটা ইংরেজ মেয়েকে পছন্দ হয়, সুন্দর ইংরেজ মেয়ে। সে পেতনিকে ডাকে, পেতনি বলে বলো, বলে এইরকম একটা ইংরেজ মেয়ে আমি দেখেছি, আমার পছন্দ। তখন পেতনি বলে, ঠিক আছে, কোথায় দেখেছো আমাকে দেখাবে চলো। সুধীর তখন সেইখানে নিয়ে যায়, যে দোকান বা যে জায়গায় দেখেছিল সেখানে সুধীর পেতনির সঙ্গে যায়। পেতনি মেয়েটির নাম ধাম জোগাড় করে, সুধীরকে বলে এই জায়গায় ইংরেজ মহিলার বাড়ি। সুধীর বায়না করে যে ওই মহিলাকে তার কাছে এনে দিতে হবে। তো পেতনি করে কি, সেই মহিলাকে রাখতে এনে দেয় সুধীরের কাছে। তো ছেলেদের যে যা বৈশিষ্ট্য, একদিন কথা বলতে বলতে দ্বিতীয় দিন সে ইংরেজ মেয়েটির গায়ে হাত দিতে যায়, সুধীর হাত দিতে যায়। সঙ্গে সঙ্গে সে দেখতে পায় সেই ইংরেজ মেয়েটি রূপ বদল করে তার পেতনি বউয়ে পরিণত হচ্ছে, অর্থাৎ পেতনি ইংরেজ মহিলার বেশ ধরে দুদিন তার কাছে আসছিল। পেতনি বলে, তুমি বুঝতে পারো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে থাকতে চাই, তুমি আবার এই ইংরেজ মহিলা টইলে এইসবের পেছনে ছুটছ। সুধীর লজ্জা পায়, কিন্তু সেই একই জিনিস বাপ মা বাড়িতে জিজ্ঞাসা করে, তুই কবে বিয়ে করবি?
আর তুই যদি বিয়ে করে থাকিস তোর বউকে দেখা আমাদের। পেতনি কারোর সামনে দেখা দিতে রাজি নয়, সে সুধীরের সামনেই শুধু দেখা দেবে। এইরকম একটা অবস্থা। এখানে বলি যে সুধীরের সামনেই সে দেহ ধারণ করতে পারবে, অন্যের কাছে সে দেহ ধারণ করতে পারবে না। এরকম কতগুলো বাধ্যবাধকতা থাকে এই ভূত প্রেতদের। তো সে বারণ বলে যে না, এটা সম্ভব না, তুমি বরঞ্চ বিয়ে করবে যাও, ডাকলে আমি আসবো। তো তার বাবা মা, সুধীরের বাবা মা তান্ত্রিক ডেকে কবজ মাদুলি এগুলো পড়ায় ভূত প্রেতের হাত থেকে সুধীরকে বাঁচাবার জন্য। কিন্তু সুধীর তাবিজ কবজ পড়ে, কিন্তু সুধীর এইটা বিশ্বাস করতে থাকে, এইটা বলতেও থাকে তাবিজ কবচের জোরে নয়, তার পেতনি বউ এমনি তাকে ছেড়ে দূরে আছে এবং সুধীর বিয়েও করে। এই যে ঘটনাটি বললাম, এটা হচ্ছে সত্য ঘটনা। এই ঘটনাকে অবলম্বন করে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গল্প লিখেছেন, আরো কেউ কেউ হয়তো লিখেছেন, তো যাই হোক এরকম লিখেছেন। এখন অনেক সময় এই প্রশ্ন জাগতে পারে যে কারোর, যে পেতনি বউ এই তো হলো, যে এর মধ্যে বাস্তবতা কতটা? পেতনি দেহ ধারণ করলো, দেহ শক্ত হলো, মানুষের মতো হলো। উত্তর হচ্ছে যারা এই অধ্যাত্মবিদ্যা নিয়ে চর্চা করেন তারা বলেন এরা দেহ ধারণ করতে পারে এবং এদের দেহ কখনো কখনো মানুষের মতো হয়। তো এগুলো যেহেতু মূলধারার বিজ্ঞানের সঙ্গে যুক্ত নয়, তাই এগুলো নিয়ে বইতে কোনো কিছু বলা হয়নি বা লেখা হয়নি। আমাদের যেসব পাঠ্য বই সেগুলো সব বিজ্ঞান ভিত্তিক, ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, সবই বিজ্ঞান ভিত্তিক। তাই এইরকম সত্য ঘটনা সেখানে স্থান পায়নি। সেখানে কিছু কিছু জিনিস শুনতে পাওয়া যেত, এইরকম ভাবে বলতো বাড়ির বউরা, বাড়িতে অনেক বাড়িতে গরু কথা হতো, বলতো যে দেখো না, গরুটা আজ 2 দিন দুধ দিচ্ছে না, দুধটা যেন গিলে খেয়ে গেছে। তারপরে কলার কাঁদি পাড়তে গেলে দেখা যেত মাঝখান থেকে কেউ 2টো বা 3টে কলা তুলে নিয়ে গেছে। তো এই জিনিসগুলো হতো। সুধীরের বউ সুধীরের জন্য দই বসিয়েছিল, কলার ব্যবস্থা করেছিল, এইরকম জিনিসগুলো যেগুলো যা যা হয়, এই জিনিসগুলো হতো সেকালে। যে অশরীরই কখনো কখনো মানুষের বেশ ধরে এইসব জিনিসগুলো করতো। এটা হলো একটা ঘটনা যেখানে সুধীরের বউ হয়েছিল পেতনি। এরকম ঘটনা হয়তো আরো ছিল। এই ঘটনাটি এই যে ব্যক্তি সুধীর রঞ্জনে বলেছিল বলে জানা যায়, কিন্তু এও পুরোটা বলেনি, সবটা বলেনি। এখানে আমি বলে দিলাম যে কি ঘটনা কতটা হয়েছিল বা কি হয়েছিল। সুধীরের সঙ্গে পেতনির যে সম্পর্ক, সেটা মানুষের সঙ্গে যেমন হয় সেরকম, শুধু সময়ে সময়ে পেতনি অদৃশ্য হয়ে থাকতো এবং এই পেতনি বউকে সুধীর দেখতে পেলেও অন্যেরা অতটা দেখতে পেতেন। ধন্যবাদ।